হ্যাঁ, দুজনের আধার কার্ড, ওর আধার কার্ড আমার আধার কার্ড জমা দেওয়া হয়েছে। আর জমা দেওয়া হয়েছিল। আচ্ছা, মন্দির কর্তৃপক্ষের ভিতরে যে বিয়ে দিয়েছিল পুরোহিত, সেই পুরোহিত হুম। তোমার সাথে তো যোগাযোগে আছে বর্তমানে শুনলাম। তো তোমার যে নাম্বার সম্প্রদান আছে, কন্ট্যাক্ট করেছিল নাম্বার বা আছে। হ্যাঁ, সম্প্রদান করেছিল এবং যে মন্ত্র পড়িয়েছিল পুরোহিত টুরোহিত আরো সাক্ষী সবুত যারা ছিল, তাদের কিছু লোককে তোমাকে সামনে আনলে তারা বলবে সেই দিনকার কথাগুলো বলতে পারবে? আমি আশা করছি তোমার তরফে লোকজনই বেশি ছিল, না অন্য তরফেও ছিল? হ্যাঁ, হ্যাঁ। ঘটনা হচ্ছে, ছিল সবই কম বেশি লোকজন ছিল, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন ছিল, সবই সবই রকম লোকজন ছিল সেখানে। তবে হ্যাঁ, তো 20-50 জন লোক নিয়ে সেটা হয়নি, হয়েছিল 20-25 জন লোকই সেখানে ছিল। তো ঘটনা হচ্ছে, যখন ভিডিও দেখবেন যে জানতে পারবেন কে সম্বোধন করেছে, কে কি বৃত্তান্ত, সেটা কোনো গানের শুট ছিল বা কি ছিল, ঘটনা হচ্ছে সেটা সবই ক্লিয়ার করতে পারবে। আর এটা আমি বলে রাখি যে এই যে গানের শুট বা এটা প্রমোশনাল শুট বলে চালিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে প্রি স্ক্রিপ্টে, মানে এটা স্ক্রিপ্টটা আজ থেকে নয়, 2 মাস আগে লেখা হয়েছে। কারণ যখন 11 তারিখে, যখন মানে তার সোকাল যে একটা দাদা আছে তার ফ্ল্যাটে যে ঝামেলাটা হয়, তো ঘটনা হচ্ছে আমি যখন সব, আমার কাছে যে আংটিটা ছিল, আমার কাছে যা টাকা ছিল, আমার কাছে ফোনটা ছিল, সবই যখন দিয়ে চলে আসছি, তো তখন মানে যে আর কি, মানে যার নিয়ে আমি এতদিন, মানে যার সাথে আমি বিবাহের সম্পর্ক ছিলাম, সে আমাকে বলছিল না যে ওকে আর একটা জিনিস লিখে নাও, যে ও যেন ইউটিউবে এসে মুখ না খোলে এসব বিষয়। তা সেখানে বলছে কিনা আমি ইউটিউবে মুখ খুলবো কি না খুলবো, আমার মুখের, আমি হচ্ছে, আমি স্বাধীন ভারতের নাগরিক, আমার মুখের লাইসেন্স তোমার কাছে বাধা নেই। তো সেখানে তার সোকাল দাদা বলে কিনা, আরে মুখ খুললে খুলবে, তুই চাপ নিচ্ছিস কেন, ও মুখ খুলবে তুই লাখ লাখ টাকা ইনকাম করবি, ঠিক আছে, তোর লাখ লাখ ভিউজ হবে, তোর এখন ভিউজ 20-25 হাজার, তখন লাখ লাখ ভিউজ হবে, ও মুখ খুললে লাখ পার, তোর লাখ, মুখ খুলতে দে না। মানুষ অত ওসব নিয়ে ভাবে না, ঠিক আছে, মানুষ আজ আজ দেখবে কাল ভুলে যাবে, তোরা আরো টাকা ইনকাম করে বেরিয়ে যাবে। তা এটা যে, আর বলছি না, আর বিয়ের কথা তুই ওই নিয়ে ভাবিস না, ওটা বিয়েটা হচ্ছে, ওসব বিয়ে কেউ মানবেও না, ওসব বিয়েটা আমি এ বলে চালিয়ে দেবো, যে তখন বলেছিল ওটা প্রমোশনাল শুটের ভিডিও বলে চালিয়ে দেবো, এটাও বলেছিল। আর তারপরে মানে অনেক কিছুই সেখানে হয়েছিল, অনেক কিছু কথাবার্তাও হয়েছিল আমার উপরে। আমাকে অকথ্য ভাষায় তার বাড়ির লোকজন, একটা জিনিস আমি বলি আজকে, আমাকে আমাকে ইউজ করেছে। আমি কেন বলছি, আমি বলবো না যে আমি ভালো, আমি খারাপ, আমি খারাপই, অবভিয়াসলি খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাকে যখন একটা মেয়েকে, আমি বলি শুনুন, 16 সেপ্টেম্বর 2023 সালে মেয়েটা হচ্ছে ডিভোর্স কেস ফাইল করছে। কেস ফাইলটা কেন করছে, তখন মেয়েটা যখন বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, আমি তাকে একটা জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আমি তাকে বিয়ে করছি না। কেন করছি না, যেহেতু মেয়েটা ডিভোর্স হয়নি, ঠিক আছে, একটা লিভিনে থাকা ব্যাপার আলাদা, লিভিনটা লিগাল, বাট বিবাহটা লিগাল নয়। তো তখন তখন তার বাড়ি থেকে তার মা আর কি কন্ট্যাক্ট করে, বললো না তাহলে ডিভোর্সের কেস ফাইলটা কর, তাহলে ডিভোর্স কেস ফাইল করে নিয়ে আর বিয়ে করলে অসুবিধা হবে না। এবার ঘটনা হচ্ছে, আমরা সবাই ল সম্পর্কে অতটা, সবাই আর কি অত জানাশোনা অত জানি না। তো সেহেতু 16 আগস্ট করার পরে 21 আমি বলে দিচ্ছি, 21 সেপ্টেম্বর 2023 সালে আমরা বিয়েটা করি। তো সরে তার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন ওয়াইফটা কোনো আদালত আদালত নয়, এরকম একটা ভিডিও আছে। সেই দিন ওয়াইফ কি আদালতে ডিভোর্সের কেস ফাইল হয়ে গেল, ওয়াইফটা কোনো আদালত নয়, এরকম একটা টাইটেল দেওয়া আছে তার ভিডিওটাই। সেই ভিডিওটা একটা 3 মিনিট না 5 মিনিটের ভিডিও এরকম হবে। সেই ভিডিওটাই সেদিন ও ডিভোর্স ফাইল করে। তারপরে আমি যখন ভাবলাম, তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির উপরে যাতে না আসে, সবকিছু আমার উপরে রেখেই আমি তাকে করি, বিয়ে দিয়ে করি। কিন্তু ঘটনা হচ্ছে, যখনই একটা জিনিস হয় আমার দিয়ে, সে উদ্ধার হয়। যতদিন পর্যন্ত একটা মেয়ে, আপনি দেখবেন যে সেপ্টেম্বরের পর্যন্ত, সেপ্টেম্বর কি অক্টোবরের শেষে দিয়ে মেয়ে হচ্ছে বাড়িতে ফেরে, বাড়ি থেকে বুড়াগুলো শুরু করে, কেন শুরু করে, সেপ্টেম্বরে তখন হচ্ছে তার পেমেন্টটা আসে না, অক্টোবরে গিয়ে তার পেমেন্টটা ঢোকে। তো পেমেন্টটা ঢোকার পরে সেই মেয়ে যখন টাকা দেওয়া শুরু করেছে, ঠিক আছে, তখন থেকে এবার প্রথমত আমি তাকে একটা জিনিস বলেছিলাম যে ইউটিউবটা করো না, ইউটিউবটা ছেড়ে দাও, ঠিক আছে। তো ইউটিউবটা করতোই না, মানে শুধু দুটো তিনটে এখানে ভিডিও করেছিল। আর এগুলো আমি বলছি যে কতটাই মানে অ্যাকচুয়ালি সব থেকে এখানে সবাই একটা জিনিস আমি বলি, যেখানে সবাই বলছেন যে মেয়েটা মেয়েটা তো একটা মানুষের ওপরে মানে মানে ও তো অবভিয়াসলি দোষী, কিন্তু ওর ওপরের দোষী হচ্ছে একটা জিনিস, গাছ ভালো হলে ফল ভালো হয়, এটা মনে রাখবেন। বাবা মা যদি ভালো হতো তাহলে মেয়ে ভালো হতো, মেয়েটা ভালো পথে চলতে বাধ্য হতো সে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা শুধু ভেবে গেছে যে আমাদের টাকা পয়সা দরকার, ঠিক আছে, সেখানে এখানে আমি হচ্ছে, আমাকে কি উপলক্ষ করা হয়েছে, মানে যখন সমস্যা, মানে বিয়ে, মেয়ের থেকে এ করো, মানে আত্মীয় স্বজন আসছে, বিয়ে, ছেলের বিয়ে হবে, সেই সময় আমার উপরে গপ্পিয়ে দেবো, মানে আমাকে হচ্ছে বলির বকরা বানানো হয়েছে। তো আমি তো মানে ভুল করেই ফেলেছি, এটা ভুলটা আজকে করছি না, যে আজকে আমি স্বীকার করছি এটা আমার ভুল নয়, ভুলটা করেছি আজ থেকে 1 বছর 7 মাস আগে। তো তখন হচ্ছে যেই মেয়ের পেমেন্ট ঢুকলো, মেয়ের অ্যাকাউন্টে, মেয়ের মায়ের অ্যাকাউন্টে যখন টাকাটা ট্রান্সফার হলো, তার 2-4 দিনের মধ্যেই মেয়ে বাড়িতে ফিরলো।
খেয়ে নিয়ে ব্লগিং স্টার্ট করলো। এবার ঘটনা হচ্ছে আমি যে কথাগুলো বলছি তার কথা সত্যটা, এই ঘটনা এটাই জানায়। আমার বাড়িতে তো আমি আমার বিয়ে করার পরে 21 তারিখের পরে 20 দিন মতন আমার কাছে ছিল, বা 20 দিনে সে টোটাল ভিডিও নামিয়েছিল 4 থেকে 5টা। সে তার তার হাজবেন্ড, যে এখনো পর্যন্ত হাজবেন্ড লিগালি, সেই হাজবেন্ড যে কিছু তাকে সোশ্যাল মিডিয়ায় বলছে। তো ঘটনা হচ্ছে তার কিছু মানে কল রেকর্ড তার মানে তার বাবার সাথে তার শ্বশুর মশাইয়ের বা তার পিসে মশাইয়ের, তো সেই কল রেকর্ড গুলোকে আমার বাড়িতে নিশ্চয়ই ছিল না, ছিল হচ্ছে মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়ি থেকে যদি বিতাড়িত হয়ে থাকে, আজকে জিনিসটা বুঝুন, মেয়ের বাড়ি থেকে যদি মেয়ে বিতাড়িত, ঠিক আছে, তাহলে মেয়ের বাবার ফোনের কল রেকর্ড, যে মেয়ের বাড়িতে জায়গা নেই সেই কল রেকর্ডটা মেয়ের বাড়িতে আসছে কি করে, মেয়ের ফোনে আসছে কি করে? মানে ভিতরে ভিতরে সবই কিছু আছে, ভিতরে ভিতরে সবই কিছু ছিল। আর মেয়েকে মেয়েকে বলে রেখেছে যে তুই এইভাবে কর। মানে ভিতরে ভিতরে গেম খেলে গেছে যারা মেন, যারা মানে আইনের সাথে, তারা আইনের কাজ করছে, আইনের সাথে যুক্ত থেকে আজকে এইগুলো করে গেছে। তো মেন মেন কালপিট হচ্ছে বাবা মা। আপনার কথা শোনা যাচ্ছে না। একটু থামাবো। থ্যাংক ইউ হান্টার গেমিং, যিনি 20 টাকা দিয়েছেন আপ কেনার জন্য। আমি ডেফিনেটলি এটা সুদীপ্তকে পাঠিয়ে দেব। কিন্তু আমি একটা কথা বলি, হুম। সুদীপ্ত তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা মা কি ওকে খুব অত্যাচার করতো, না ভালোভাবে মেনে নিয়েছিল? মানে যেমন ধরো সন্দীপের এবার বাবা মা প্রচন্ড খারাপ। হ্যাঁ, একটা জিনিস বলি দেখুন, তার মুখের মানে তার মুখের যে মানে এটা সে তার কি বক্তব্য যে আমার মা বাবার প্রতি, সেই সব সমস্ত কিছুই ওপিনিয়ন গুলো, সে তার ওপিনিয়ন কি আছে আমার মা বাবার প্রতি, সেই ওপিনিয়ন গুলো আছে। ঘটনা হচ্ছে একটা জিনিস, একটা মাত্র সন্তান যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, তা বউ হয় ঘরের লক্ষ্মী। আর একটা বাবা মাও জানে যে আমাকে যখন আমার শেষ সময়ে মানে এই আমার ছেলে আর আমার বৌমাই আমার পাশে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কোনোদিন যদি বলতে পারে যে কোনোদিন মানে আমার বাড়িতে এসে কোনোদিন তাকে আমি 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 তো নিজে কাজ করতে দিতাম না, না তোমার কাজ করার দরকার নেই, কারণ আমার বাড়িতে কাজ বলতে শুধু রান্না করাটুকুই। আমার বড় উঠোন টুঠান কিছুই নেই, ঠিক আছে, রান্না করাটুকু। আর হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করা। তা আমি মাটা রান্না করতো, হ্যাঁ ঘর বাড়িতে সে পরিষ্কার করতে, আর অবভিয়াসলি আমি তাকে, আর এছাড়া আমার কাজও নেই, আমার বুড়াদিন দূরে দূরে বুড়াদিন করেছেন তোমার যে আমার বাড়ি বাড়ির হচ্ছে তোমার বাড়ির তোমার গ্রাম, তোমার আশেপাশের লোকেরা সবাই জানতো ও তোমার বউ? এমন একটা মানুষ নেই জানে না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে। তার তো মানে ঘটনা সবাই হচ্ছে তোমাদের এটাই গোটা একটা জিনিস, গ্রামটা জানতো? তোমাদের গোটা সবাই গ্রামটা জানে। জানতো যে ও তোমার বউ এবং তুমি অবভিয়াসলি বিয়ে আর এবার, করেছো? আচ্ছা, তুমি কি পাড়া সেই একটা প্রতিবেশীর একটা লোকজনকে খাইয়েছিলে? তোমাদের নেমন্তন্ন করে না খাওয়ানো দাওয়ানো হয়েছিল? কারণ না 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 না, কারণ এটা পসিবল নয়, কারণ সবাইকে ইনক্লুড করা এর মধ্যে ঢোকানোটা কে কখন কি কোন জিনিসটা করে দিতে পারে, বা ফটো তুলে একটা করে দিল, তো সবাইকে তো বিশ্বাস করা যায় না, এটা হয়নি। না, যেটা নিজের বাড়ির হয়নি লোকেদের সেটা, খাইয়েছিলে? নিজেদের হ্যাঁ বাড়ির নিজের লোকজনদেরকে আত্মীয় খাইয়েছিলে? নিজের রিলেটিভ, নিজের রিলেটিভ। সবারই মধ্যে খাওয়া দাওয়া হয়েছিল? ভিড়ভাড় হয়েছিল সেদিন? না ভিড়ভাড় বলতে যারা মন্দিরে গেছিল, আর বাড়িতে ধরুন অনেকেই কাকা কাকিমা জেঠিমা দেখা জেঠিমা ছিল, যারা ছিল তাদের জন্য সবাইকে পার্সেল করে খাবার নিয়ে আসা হয়েছিল। বাড়িতে এসেই খাওয়া হয়েছিল। মানে ওখানে বসে ওখানে আর খাওয়া দাওয়া হয়নি, বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, তার মানে বাড়িতে এসে পার্সেল করে নিয়ে এসে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। আচ্ছা, এই যে তোমরা বিয়ে করেছো, এটা তো ওই মেয়েটির বাবা মা জানতো? মেয়েটির বাবা মা জানতো তো? অবভিয়াসলি। বাবা তো বাবা তো একটা ল জুরিসডিকশনের আন্ডারে থেকে কাজ করে। তো তার বাবা এটা জানতো তো যে তুমি বিয়ে করে নিয়েছো? হুম। আমি একটা জিনিস বলে দিই, যে ত্যায্য কন্যা ব্যাপারটা আমিও জিনিসটা তাই জানতাম সেই সময়। ত্যায্য কন্যা ব্যাপারটা কি হয়েছিল, তার বাবা যেহেতু আপনি বললেন যে একটা মানে লিগালি মানে আইনত একটা কর্মরত কাজের সাথে যুক্ত আছে। তো সেই সময় যে মেয়ের কোনো কোনো পদক্ষেপে যাতে বাবার উপরে কোনো রকম কোপটা না আসে, তো অ্যাকচুয়ালি যেটা করা হয় মানে কোর্টে গিয়ে বাকি ডাইন লয়ার, ঠিক আছে, উনি বসে কোর্টের লয়ার, ওনার কাছে গিয়ে যেটা দেখো, করা হয় হচ্ছে ওইভাবে ত্যায্য আমার, পুত্র ত্যায্য কন্যা হয় না। আমি তোমার না না ভিডিওটা না না, শুনেছি। আমি 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 ওখান থেকে বলছি নিজেকে বাঁচানোর এক্স্যাক্টলি জন্য। কি হয়েছে। হ্যাঁ ওটা নিজেকে বাঁচানোর জন্য কি করেছে, যে আমার মেয়ে স্বইচ্ছায় ওখান থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। সে তার উপরে আমাদের কোনো রকম হাত নেই। আর আমার মেয়েকে ইভেন্ট আমরা বাড়িতেও জায়গা দিইনি। আমার ইভেন্ট আমার সেখানে আমার নাম নেই, ঠিক আছে, আমার নাম আমার অ্যাড্রেস আমার আমার সবকিছু দিয়ে মানে এই পদে সব জায়গায় তারা আমাকে ফাঁসিয়ে রেখেছে, ঠিক আছে, মানে যাই কিছু হবে আজকে কোনো কিছু যেন তাদের উপরে না আসে, সমস্ত কিছু যেন আমি ফাঁসতে পারি, সব জায়গায় আমাকে ফাঁসি লেগেছে। আর আমি আমি তোমাকে একটাই এক জিনিস মিনিট কি থামাবো, আমি তোমাকে 1 মিনিট থামাবো। তাহলে এখানে বোঝার চেষ্টা করুন কতটা ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে মেয়েটির বাবা
এই সুদীপ্তকে এবং ওই মেয়েটিকে কাগজে সই করে রেখেছে যে এই বিয়েতে আমি কোনো রকম ভাবে যুক্ত নই, আমার কোনো দায় নেই। কারণ তিনি জানেন যে এই বিয়েটা কোনো না কোনো সময় যদি প্রমাণ হয়, আমরা যদি কেস করি, কারণ মেয়ের বাবার নামেও কেস করব, কেস তো হবেই, কেস যেহেতু আজকে সুদীপ্ত এসছে সুতরাং কেস হবেই। সুতরাং সে একটি স্ট্যাম্প পেপারে বা ডামি পেপারে গিয়ে লিখে রেখেছে যে এই বিয়েটিতে আমার মতামত নেই এবং আমার মতামত ছাড়া আমি আমার মেয়েকে ত্যায্য কন্যা করলাম, আমার মেয়ে তার স্ব ইচ্ছায় তার এই বিয়েটি করেছে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি এই মেয়েটিকে তার বাড়ি থেকে ভিডিও করতে, তার বাড়িতে আসা যাওয়া করতে, খেতে শুতে, তার ফ্ল্যাটে মেয়েটি ছিল। আচ্ছা সুদীপ্ত, তুমি কতদিন ধরে এই সেকেন্ড ফ্ল্যাটে এবং ফার্স্ট ফ্ল্যাটে ছিলে? ফার্স্ট ফ্ল্যাটের কথাটা আমি একটু স্টপ করে সেকেন্ড ফ্ল্যাটে বলবো, কারণ যেহেতু এটা সেকেন্ড ফ্ল্যাটটা স্টপ হতে চলেছে। তুমি কোন মাস থেকে লাস্ট এখানে যাওয়া বন্ধ করলে? ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 4 তারিখে আমি সকালবেলা চলে আসি, দু হাজার ফেব্রুয়ারি পঁচিশ 4 ফেব্রুয়ারি। তারিখে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সবে 2-2.5 মাস হয়েছে। তো যাই হোক, আই তো থিঙ্ক প্রায় 2.5-3 মাস হলো। হ্যাঁ, তুমি তো দিন গুনছোই, আমি তো বুঝতেই পারছি। তার মধ্যে তোমাকে কোন তারিখে ডেকে এই বকের বাড়িতে লিখিত করে নেওয়া প্লাস ফোন কেড়ে নেওয়ার ঘটনাটা ঘটলো? 11 মার্চ। তুমি কোন ভরসাতে চলে গেলে? ঘটনা হচ্ছে, মানুষ যখন তার মানে সব ফুল হারিয়ে ফেলে তখন সেই সময়, মানে আপনি কি বলুন তো, যদি মানে যখন মানুষ নদীতে ডুবে যাচ্ছে তখন যাই পায় না সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তো যখন আমার লাইফে আমি না, তখন আমার সাথে একটা মাসে কারোর সাথে রাগারাগি চলছে, যে মেয়েটা একদিন আগে আমার ফোন করে কান্নাকাটি করছে। আমি গিয়ে দেখছি যে কান্নাকাটিটা ওটা আমার জন্য ছিল না, সে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না। কোনোদিন বলতেও পারবে না আগে পর্যন্ত কোনোদিন এত কিছু করেছে। আমি কোনোদিন তাকে তার উপরে একটা পর্যন্ত মানে মুখের আঁচড় বসিয়েছি, কারণ সত্যি বলতে নিজের জীবনের থেকে আজকে যা কিছু মানে আমি আমি ওকে বলে দিয়েছিলাম, যেটা তুই কোনোদিন এটা মনে করিস না যে আমাকে ছেড়ে তুই মানে সুখে থাকতে পারবি, কারণ তোকে আমি পাগলের মতন ভালোবাসি। তো তুই যদি আমার না হোস, তা আমি কোনোদিন সেটা আমি কোনোদিন একসেপ্ট করবো না, তুই পাগল হোস, কারণ তুই আজকে নিজে আমার লাইফটাকে, তোর কোনো কথাটাই আমি মানিনি। তুই বলেছিস যে আমার ওখানে মুম্বাই থেকে চলে এলাম, কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম, সেই কাজে আবার রিটার্ন যেতে চাইলাম, যে গেলাম না। তুই যা যা বলেছিস আজকে সবকিছু শুনেছি। লাস্টে আমি একটা বলে রাখি, আজ থেকে 1 মাস আগে আমি একটা কমিউনিটিতে একটা ফটো রিভিল করি, কিছু কথাও লিখি সেখানে। পোস্টটা কেন করেছিলাম, সেদিন আমার তার সাথে কি হয়, কথা হচ্ছিল ফোনে। তো কথা হতে হতে হঠাৎ করে আমি 11টা 20-25 নাগাদ ফোন করেছি। ফোন করতে করতে সে 10-15 মিনিট কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আমি ফোন করেছি যে ফোনটা আমার থেকে নেওয়া হয়ে গেছে, মানে আমার কাছে ছিল যে ফোনটা, সেই ফোনটাই, কারণ আর সব নম্বরে আমাকে ব্লক। আর ফোন করে কথা বলতে বলতে সে ঘুমিয়ে পড়লে 11টা 36 নাগাদ তার আইফোনে একটা ফোন আসে, প্রথম বিমান। কলটা রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল আসে 11টা 41 নাগাদ, রিসিভ হয়নি। তারপরে 11টা 44 নাগাদ থার্ড কল আসে, তখন কলটা রিসিভ হচ্ছে। স্পষ্ট ওপরে মানে ওই অপর প্রান্তে যে সেসব কল রেকর্ডিং আমার কাছে আসে। অপর প্রান্তে যে আসে সে সঙ্গে সঙ্গে বললো, হ্যালো বললো একটা ছেলে, হ্যালো কি গো ঘুমিয়ে পড়েছো? আর আমার মিসেস বললো, হ্যাঁ বলো ঘুমিয়ে পড়েছি বলে। তার খেয়াল করলো যে অপর একটা ফোনে আমি আছি, সঙ্গে সঙ্গে আমার কলটা কেটে দিল। তারপরে আমি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, না আমার ফোন ধরছে না। তারপরে লাস্টে ফোনটা ধরে বললো যে বোঝার চেষ্টা কর, আমি আমি তুই তো বুঝতে পারছিস আমি একটা সম্পর্কের মধ্যে চলে গেছি, তাহলে কেন তুই কেন আমার জীবনে জড়াতে চাইছিস? তা আমি বলছি, আমি কি তোকে এটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তুই চাইলে আমি জিনিসটা জেনে দেবো, আমার মান সম্মান আমার পরিবার শেষ হয়ে যাবে তো। তো সে বলছে, তখন আমি বলি, দেখ আমি তুই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু তোর বিরুদ্ধে যেতে বাধ্য হবো, আমার লাইফটা শেষ করে দিস না। তা আমাকে মানে একটা আম, কি বলবো, একটা স্ল্যাং ইউজ করেছে যে তোর যা ড্যাশ ছেঁড়া ছিঁড়ে নি, ঠিক আছে, একটা স্ল্যাং ইউজ করে এই কথাই বলে। বলে তখন আমি বলছি, না ভেবে কথাটা বললি তো? বললে হ্যাঁ ভেবে কথাটা বলি। আমি বলছি, হ্যাঁ ভেবে কথাটা বলছি। তো তারপরে আমি পোস্টটা করি, পোস্ট করার পরে তার পোস্ট করার 10 মিনিট না 8 মিনিটের মাথায় আমাকে কল করে যে তুই এটা করলি, ভালো করলি তো, তুই তাহলে কি আর কি কি আছে তোর কাছে, আর কি কি এভিডেন্স আছে আমার কাছে দে, আমি কালকে নিজে থানায় যাচ্ছি, নিজে গিয়ে বলছি আমাকে অ্যারেস্ট করুন। তা আমি বলছি, দেখ তুই যেটা করছিস, আমি যদি পুরোটাই তোকে যদি সবার সামনে মানে তোকে জেলের ভাত খাওয়াতে চাই, তাহলে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করে দিতাম। তোকে আমি এইটুকুই বলছি, যে এইটুকুই তোকে বোঝালাম যে
তুই আমার লাইফটাকে যদি শেষ করিস, তাহলে যে তুই যে আমার সাথে যে তারপরে অন্যায়টা তুমি করেছিস চলে সেটা আমি যাও, সবাইকে তারপরে অবশ্যই জানাই। তোমাকে ডাকা হয়, তারপর তোমাকে ডাকা হয়, তাই তো? হুম। তোমাকে হ্যাঁ, ডাকা এবার হয়, ফ্ল্যাটের তারপর ওই তুমি জিনিসটা যাও। বলছি, ফ্ল্যাটের ঘটনা হচ্ছে আমি তার বাড়িতেও আচ্ছা, জানাই যে ছোট, আমরা তার মেয়ে আগে একটা এরকম ছোট করছি। কোশ্চেন করে নি, ওই ফ্ল্যাটে তো তুমি থাকতে, ফ্ল্যাটের লোকেরা মোটামুটি সবাই জানতো যে তুমি হাজবেন্ড ওয়াইফ তোমরা আছো? দেখুন, ফ্ল্যাটের জিনিস তো পাড়ার মধ্যে জিনিসটা আলাদা, ফ্ল্যাটে কেউ কারোর খবর রাখে না। তবে হ্যাঁ, এটাই যে ফ্ল্যাটের তার যে ফ্ল্যাট, এবার এসব গুলো পাবেন না, কারণ হচ্ছে তার যে দাদা আছে, মানে যে পাতানো দাদা আছে বসিরহাটে, তারই পরিচিত লোকের ফ্ল্যাট এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো আর পাবেন না। তো যে তার যে ফ্ল্যাটে ঢোকার মেন গেট, একদম মেন গেটের মাথার উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো সিসিটিভি ফুটেজে পেয়ে যাবেন, ঠিক আছে, যে সবই কিছু, আমি যদি আমার কথা মিথ্যে হয়ে থাকে, কিন্তু সেখানে হয়তো সেই জিনিসগুলো রাখবে না, কারণ আমি জানি আচ্ছা, তুমি এর তার আগে একটা ব্লেম ফ্ল্যাটে দিয়েছিলে যে ড্রিঙ্কস এর ব্যাপারে একটা ব্লেম দিয়েছিলে, মেয়েটি নাকি ড্রিঙ্কসও করে এবং যাই হোক এই বিষয়গুলোতে অ্যাকচুয়ালি আমি ঢুকতে সবাই, চাই না, হ্যাঁ, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার। ওই হ্যাঁ, ওসব কথা আজকালকার দিনে। বাদ দিন তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, যার ঠিক, ঠিক। যেটা লাইফ, আমিও চাই হ্যাঁ, না। এই সমস্ত অলরেডি কথা যে না যেটা বলে চুজ করেছে। তুমি আমাকে জাস্ট স্পেসিফিক্যালি বলো যে সেই যে ফ্ল্যাটে তুমি যখন থাকতে, তখন মেয়েটির বাবা-মাও আসতো? মেয়েটির বাবা-মা আসতো এবং মেয়েটির বাড়িতে তোমরাও যাতায়াত করতে, এবং তাহলে সে ত্যায্য কন্যা হলো কি করে? এবং তার বাবা সবকিছু জানার পরেও, তার বাড়িতে দীর্ঘদিন ভিডিও করার পরেও, তোমার বাড়িতে থাকা আজকে ১.৫ বছর তোমাদের বিয়ে হয়ে গেল, তাহলে এত কিছু জানার পরেও তার বাবার ওই একটি নোটারি স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেওয়া কাগজটার কি কোনো মূল্য থাকে? আমি দর্শকদের কাছে ওটা ওটা প্রশ্নটা রাখলাম। ওটা ওটা অ্যাকচুয়ালি ওটা, মানে ওটা হচ্ছে কোনো কিছুরই মূল্য নেই। ওটার মূল্যটুকু এইটুকুই ছিল, আমাকে আইওয়াশ করা, যাতে মানে এইরকম একটা মেয়ে আর কি সবকিছু ছাড়া হয়ে গেছে, কারণ আমি তার সাথে ইমোশনালি কানেক্টেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা মানুষ, যে আমার ভালোবাসার মানুষ একটা পথে এসে দাঁড়িয়েছে, তো অবভিয়াসলি তখন তারা চাইবে, কারণ ঘটনা বলছি, সেই এবার সময় এবার আমার একটাই বক্তব্য ছিল যে ডিভোর্স করো, তারপরে আমি বিয়ে করবো। তো এটা করার পিছনে একটাই কারণ, যে এইরকম তুমি একটা যাতে ছেড়ে সিনক্রিয়েট না দাও। তৈরি করো, তার আমি আর কি বলির বকরাটা হতে পারি। আচ্ছা, তুমি যখন এই বিষয়টা চলছে, রানিং দেখতে পাচ্ছ, পার ডে আমাদের লেটার যাচ্ছে, থানা থেকে তোমাদের ওখানে যাচ্ছে, সব জানার পরেও এই যে ভদ্রলোক যিনি বকদাদা যাকে তুমি বলছো, বা যার বাড়িতে এত বড় ঘটনা ঘটলো, সে জানতো তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, আমার আমার এই তো, মানে আমার তো কোনো রকম অসুবিধা নেই তার সাথে যা কথোপকথন কি ব্যাপার প্রোভাইড করে, কারণ তার সাথে আমার কল রেকর্ড সেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড ভিডিও প্রোভাইড করছে। তো আমি আমার চ্যানেল দিয়ে কোনো কিছুই দেবো না, যে আমার সাথে ইভেন্ট, আমি একটা জিনিস বলি, আজ থেকে মেবি ওরকম 1 মাস দাঁড়াও, মতন আগে এক তার মিনিট, সাথে এক মিনিট, আমার, আমি তোমাকে 1 মিনিট একটু জায়গায় দাঁড় করাবো। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন সমাজ সেবক সেবিকারা টাকার কাছে কিভাবে বিক্রি হয়ে যায়? কারণ আজকে এই ছেলেটির সমস্ত কিছু জানার পরেও সে নিজের মুখে বলছে আমি তার সাথে যোগাযোগ রেখে চলেছিলাম, তার কেসের আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু কাজ আমরা তাকে দিয়েছিলাম, এবং সে জেনেছিল বিগামির কথা, ঠিক আছে? তো জানার পরেও, অর্থাৎ মেয়েটি যে আরেকটি বিয়ে করেছে এবং এ যে তার হাজবেন্ড, বর্তমানে রানিং হাজবেন্ড, জানার পরেও দীর্ঘদিন ধরে ছেলের আজকে ব্যাগ আসছে, কালকে স্কুল ঠিক হচ্ছে, ফ্ল্যাটে মায়ের সাথে ছেলের বড় করে ছবি, এই যে একের পর এক কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও নামানো, এবং এই জিনিসগুলো যেটা ভিউজ এর লোভ, যেটা তুমি বলছো সুদীপ্ত, তোমার কথা অনুযায়ী যদি আমি ধরেই নিই যে শুধুমাত্র ভিউজ আর্নিংসেই তার নেশা ছিল, তাহলে এটা তো ক্লিয়ার তার লিগ্যাল অ্যাডভাইজাররা তাকে সতর্ক করেনি যে তুমি যে কাজটা করছো এটা চরম অন্যায়, এবং এই কাজটা করো না, এটা লোক ঠকানো হচ্ছে? এবং একটা ছোট করে কথা বলি, যখন আমি এই যে মানুষটার সাথে যে আর কি তার যে পাতানো দাদা বা লিগাল অ্যাডভাইজার যাই বলুন, লিগাল অ্যাডভাইজার নাকি তো আমি, তো আমি জানি ভালো রকম, তো যাই হোক, তার সাথে যখন আমি তাকে ফোন করি, তো ঘটনা হচ্ছে যখন লিড ফাইল করা হয়, আমি তার আগে, তখন লিড ফাইল করলে আমি নিজের একটা পরিচিত, আমার একটা পরিচিত একজন আছে, আমি তার সাথে কথা বলি। তা বললো এসডিও কোর্টে 97-এ, ফোন 97-এ মানে কাস্টডি ফাইল করলে বাচ্চা কারোর ক্ষমতা নেই, মানে মা বাবার আটকানোর। এবার যেহেতু সেই সময় ইলেকশনের টাইম, বললো, আমি বললো কতদিন টাইম লাগবে, 2 থেকে 2.5 মাসের মধ্যে বাচ্চা পেয়েই যাবে, কারোর ক্ষমতা নেই আটকানো। তো আমি তখন বাচ্চার মাকে বলি যে ভুল পথে এগাচ্ছ, কারণ ঘোড়া ডিঙিয়ে কোনোদিন ঘাস খাওয়া যায় না, কারণ তুমি যখন হাইকোর্টে যাবে তখন জিজ্ঞেস করবে। আমি বলছি, দেখো আমি কথা বলেই বলছি, কারণ আমি তো আর আইন সম্পর্কে অবগত নই, তারা এগুলো বলছে, যে এগুলো কিন্তু ভাবার বিষয়। এটাও তো তুমি ভাবো যে তুমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছ, তোমাকে হাইকোর্টে গেলে, হাইকোর্টে কখন যাই মানুষ, লোয়ার কোর্টে তুমি কিছু একটা করেছো, তুমি করে তুমি তোমার যথেষ্ট তোমার যে ন্যায় বিচার পাওনি, তারপরে তুমি হাইকোর্টে যাও।
তো তুমি ভুল পথে যাচ্ছ, তুমি আগে লোয়ার কোর্টে কাস্টডি ফাইল করো। তো সেই সময় আমার কথা নেওয়া হয়নি অবভিয়াসলি। তো তার জন্য সেই সময় প্রায় 1 মাস সম্পর্ক আমাদের পুরো নষ্ট হয়েছিল। তো নষ্ট হয়ে থাকার জন্য আমি এটার জন্য মানে যে দায়ী তাকে আমি কল করে বলি যে দেখুন, আপনি এই জিনিস থেকে সরে যান, কারণ আপনি ভুল পথে চালিত করছেন। আর তার বাচ্চা এনে দেওয়ার দায়িত্ব তো সে আমি কিভাবে এনে দিতে হয় সেটা আমি বুঝে নেবো। তখন বলে না তুমি কে হে, তুমি বলার। তা আমি বলছি কে হে জানেন না। তো আমি বললাম যে আমি তার সব আমি তাই। তো বলছি না তুমি ওর সাথে বিয়ে করছো, তুমি স্বীকার করছো তো আমার কাছে, তোমাকে কালকের মধ্যে জেলে ফেলে দেবো, ঠিক আছে, তোমাকে এই করে দেবো। এবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই সময় ফোন করে বলে যে এ বাসা থেকে কঞ্চি মোটা, একে গাঁজা কেস দেবো, একে ড্রাগস কেস দিয়ে একে 2-4 মাস জেল খাটিয়ে দেবো, এ এমনি সাইড কেটে যাবে। ছিল। এবার ঘটনা হচ্ছে এগুলো তার কিন্তু আসছিল কেন যে আমি এই কেসের মধ্যে তাকে ইনভলভ করতে দিচ্ছি না। আমি এটুকু বলি, একটা মাসে হয়নি, 20 দিন কেসের মধ্যে, 20 দিন কেসে ঢুকেছে। 20 দিনের মধ্যে 73,000 টাকা, 53,000 টাকা কেস পারপাস নিয়েছিল, 10,000 টাকা এভিডেন্স মোছার জন্য, আর 10,000 টাকা কি কিসের এভিডেন্স জন্য দাঁড়া বেশ দাঁড়া, এক নিয়েছিল। মিনিট, কোন এভিডেন্সটা মোছার জন্য 10,000 টাকা নিয়েছে? মানে ইল্লিগাল কাজ ওই করা, যে আমার এভিডেন্স ইরেজ করা, এভিডেন্স নষ্ট করা, ট্যাম্পার করা, এটা একটা বড় ক্রিমিনাল অফেন্স। কি জন্য 10,000 টাকা নিয়েছে? আমার হ্যাঁ, 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 10,000 টাকা নেয় যে আমার আর তার আধার কার্ডটা যেহেতু মন্দির কাছে জমা ছিল, মন্দির কর্তৃপক্ষ যে আছে, মন্দির কর্তৃপক্ষ তার চেনাশুনো, যেহেতু সে সেখানকার লোকালি মানুষ। তো সেই জন্যই সে 10,000 টাকা নেয়। ইভেন ইভেন যে যে আমার সিসিটিভি ফুটেজটা ছিল না, কিন্তু এবার ভাওতা দিয়ে টাকা নিচ্ছে। আমি বারণ করি যে ভাওতা দিয়ে টাকা নিচ্ছেন, দিও না। কিন্তু সে তখন মানে মানে তার মধ্যে ভগবান দেখতে পেয়েছে, কি দেখতে পেয়েছিল আমি জানি না। তো যাই হোক, এইভাবে এই কিছু তখন ওই মানে এইভাবে যে টাকাগুলো করে নিচ্ছে, আমি তো তাকে যেদিন ইট ফাইল করে তার পরের দিন আমি বাচ্চার মাকে বলে দিই ডাইরেক্ট যে তুমি যদি কোনোদিন বাচ্চা পাও, হ্যাঁ কোনোদিন বাচ্চা পাও, তো বলো তোমার দুটো আর আমার মুখ। আমি এই কথাটা বলেছিলাম, তুমি কোনোদিন বাচ্চা পাবে না, ঠিক আছে, এটা নিয়ে তুমি ফালতু একদম জিনিসটা হচ্ছে তোমার মুখ পুড়বে। তারপরে জিনিসটা যখন 15 দিন টাইম দিয়েছিল, 15 দিনের মধ্যে বাচ্চা নিয়ে যাবে, সেই সময় তার মেয়ে, বাচ্চার মা কিন্তু ভিডিওতে বললো 15 দিনের পর আর কিছুদিনের মধ্যে আমার সন্তান চলে আসবে। সেই জায়গাটায় যখন আস্তে আস্তে নিজে রিয়েলাইজ করলো, 1 মাস হলো, 1.5 মাস হলো, এবার সেই সময় কি করলো, ভিডিওতে বাচ্চার জামা কিনছি, আংটি কিনছি। আমি বলছিলাম এই যে এগুলো দেখাচ্ছ, তুমি যে কার কোথায় যেগুলো করছো, ঠিক আছে, তোমার যখন ছেলেটা ধরো তুমি পাওয়ার জন্য লড়ছো, আর অপর প্রান্তে যে আছে সে কিন্তু দেবে না বলে লড়ছে, ঠিক আছে, সে তার কাছে রেখে দেবে আর তুমি বলছো তোমার কাছে নিয়ে আসবে। তো হার জিত যে তার কোনো মানে একজনের হবে, তুমি জিতবে না। তার মানে আমি আমি একটা জিনিস বুঝতে পারছি এখানে, যে বক, যে বক মানে সেবক হিসাবে গিয়েছিল, গিয়ে নিজেই ক্রিমিনাল অফেন্স করেছে। প্রথমত তোমাকে মারধর করে, তোমাকে দিয়ে অনেক কিছু লিখিয়ে নিয়েছে, তোমার ফোন কেড়ে নিয়েছে। এটা একটা, এটা একটা মারধর বলতে এভিডেন্স ওই ট্যাম্পার দিন করা। মারধর খেলাটা যেটা হয় মারধর বলতে আমাকে ডাইরেক্ট চলে হচ্ছে, আমার যেহেতু মানে তার ফোনে দেখেছি এইসব নোংরা নোংরা চ্যাট, আমি ফোনটা আমার কাছে রেখে দিয়েছি। রেখে দিলে তার বাড়িতেও আমি ফোন করে জানাই। আর তার দাদা মানে সেবক ও দাদাকে তোমার আমি তাকে বাইরে অন্য বলি। কারোর সাথে চ্যাট করেছে? তোমার বাইরে অন্য কারোর সাথে চ্যাট করেছে? একজন নয়, 2-3 জনের সাথে এরকম কথা হয়েছে, মানে কথা হয়েছে একটা দু ছেলে যেটা সবাই তিনজনের এখন সাথে সোশ্যাল চ্যাট মিডিয়া। করেছে? তোমার আমি বাইরেও আমি দু জিনিসটা তিনজনের ক্লিয়ার সাথে করছি। চ্যাট করেছে ওই 2 মাসে? আমি জিনিসটা ক্লিয়ার করছি। হ্যাঁ, দু মাসে নয়, 1 মাসের মধ্যে। তো আমি জিনিসটা ক্লিয়ার করি, যে নামটা এখন সবাই তার সাথে জানছে, সে তার সাথে সম্পর্কে আছে, তখন 19 দিন সম্পর্কের বয়স থাকে। আর আর একটা ছেলে হচ্ছে তার সাথে সে কলেজে পড়তো, তাকে দাদা পাঠিয়েছে, কিন্তু তার সাথেই সে জিমে যাওয়া বাইকে করে, সে আবার জিমে নামিয়ে নামিয়ে দেওয়া। তো একটা পরের মানে মেয়েকে, কলেজে একসাথে পড়তাম, হ্যাঁ হয়তো 2 মাস 6 মাসের বড় বলে দাদা বলে ডাকি, কিন্তু তার সাথে ঘোরাফেরাটা যে মানে ঠিক না, কারণ তাদের কনভার্সেশন করেছি, সে তাকে লাল টমেটো বলে দিচ্ছে। মানে আমি একটা আমাকে কেউ দাদা বলে ডাকছে, আমি যদি আমার বোনকে মানে একটা বাইরের মেয়েকে সে আমাকে দাদা বলে ডাকছে, আমি তাকে লাল টমেটো বলে ডাকছি। আর সেসব এভিডেন্স আমার কাছে আছে যে সবগুলো আমি মিথ্যে কথা বলছি না। তার একটা ছেলেটা তার মেয়েটার প্রতি ওপিনিয়ন কি রাখতে পারে, ঠিক আছে, তো পরের বউকে মানে এই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা টোরা, ঠিক আছে, আমার বউ ছেড়ে দাও, তার তো কোনো ডিভোর্স হয়নি, তার মানে কারণ না কারোর বউ। তো তারপর মধ্যে আরেকটা ছেলে তাকে প্রপোজ করে, মানে সব তাদের সাথে কানেক্টেড হয়েছিল ফেসবুক থেকে। আর ফেসবুক থেকে নাম্বার গুলো দিয়েছিল, কারণ আমি এগুলো জানতে পারতাম না যে ফেসবুক থেকে না শুরু হতো, কারণ ফেসবুকটা আমার ফোনে লগ ইন করা ছিল বলে। তো সেখান থেকে তাদেরকে নাম্বার দেয়, আর ফোনে যখন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, তারা এবার আরেকজন সে তাকে প্রপোজাল দেয়। তা বলে কিনা, আমি তোমাকে এই নজরে দেখি না, এখন তো এই নজরে ভাবিনি, কিন্তু তুমি নর্মালি আমার সাথে কথা বলে কথা বলতে পারি। তো এইসব গুলো দেখেছি, দেখে নিজের খারাপ লেগেছে বলে তার বাড়িতে ফোন করে জানিয়েছিলাম প্রথমে। তারপরে তার মানে সেবক দাদাকে জানালাম, তা সে তখন প্ল্যানিং প্লটিং করে বলছিল এই তো চাল। তো আমাকে তাকে ফ্ল্যাটে ডাকার পরে আমার কাছে ফোনটা ছিল, তার দাদা মা আসে। আসার পরে তার দাদা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একদম লুকিয়ে গেছে, বলছে কিনা যে আমার বোনের ফোনটা দে।
আমি বলছি, কিসের বোনের ফোন? আজ থেকে 1 বছর 7 মাস আগে যখন বোনকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, বোন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল বলছিলি গঙ্গার জল ছিল পাপ বিদায় বিদায় হচ্ছে, তখন মনে ছিল না এখন বোন? এখন বোনের চোখ নাক কান ফুটিয়ে দিয়েছে বলে এখন মনের কথা মনে আসছে? হ্যাঁ, কিসের বোন? আমার বউয়ের ফোন নিয়েছে, আমি বুঝে দেখবো যে আমি দেবো কি না দেবো, তুই কে? তখন বলছে না তুই কে মানে, বলে আমাকে মারতে আসে, 2 বার ধাক্কা দেয়। ধাক্কা দিলে সেখানে হচ্ছে মানে যে বাচ্চার মা সেখানে আমাকে মানে সে আর কি প্রোটেস্ট করে যে মারিস মারধর করছে না। তো আমি শুধু তাকে এটাই বলি, আমি এখানে একটা লোকের বাড়িতে আছি, তো এখানে সিন ক্রিয়েট করিস না। যদি তুই বলিস যে ঝামেলা মারধর করতে চাস, তাহলে বল, আমি তোর বাড়ি এলাকায় যাচ্ছি, আমি বাড়ি এলাকায় যাচ্ছি, তুই কি করবি করিস, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে থার্ড টাইমের বার সে আমাকে কি করে, আমি বলেছি যে কি করার করে নিস, দেখবো কার কত ক্ষমতা। তো বলছে ক্ষমতা, বলে এরকম হাত বাগিয়ে নিয়ে আমাকে ঘুষি মারতে আসে। সেই সময় বাচ্চার মা গিয়ে ঠেকাতে গিয়ে দাঁড়িয়ে পড়ে সামনে, এই মারিস না, তখন বাচ্চার মাকে একটা চড় মারে। ঠিক আছে, চড় মারার পরে তারপরে জিনিসটা আমার উপর আর কোনো আক্রমণ হয়নি, কিন্তু আমাকে 2 বার ধাক্কা দিয়েছিল এবং এটাও বলি যে আমাকে মারার জন্য পুরোপুরি প্রস্তুতি ছিল। তারপরে আমি বলছিলাম ফোন নিয়ে আমি কিছু করবো না, আমি ফোন নিয়ে কিছু না, যেহেতু আমার ফোনে এই জিনিসগুলো দেখাচ্ছিল, এটা সবাইকে দেখানো ছিল যে আমি সত্যি কি মিথ্যা, মানে সেখানে যারা প্রেজেন্ট আছে তাদের কথাই বলছি তখন, এটা সত্যি কি মিথ্যে এটাই জানানো ছিল, সেই জন্য আমি ফোনটা রেখে দিয়েছি। তো এইটুকুই। তো এবার ঘটনা বলি, আমি সেই সময় ফটোটা যে ছেলেটার সাথে সম্পর্ক আছে, তা আমি তার দাদা মানে যে পাতানো দাদাকে দেখাই যে তোমার তো বসিরহাটের বাড়ি, তুমি চেনো? তা বলছে না। এবার গেল তার আধা ঘন্টা মানে 40-45 মিনিট পরে, আমি যেহেতু আমার কাছে যে আংটিটা ছিল, তার দেওয়া গিফটের আংটি, তো আংটিটা আমার কাছে পড়া ছিল না, তো আংটিটা নিয়ে যখন আমি তার ফ্ল্যাটে আবার দিতে যাই, তখন বলছি না, তুই ভুল জানিস যে আজকে 19 দিন সম্পর্ক, কারণ 19 দিনের মধ্যে এত সম্পর্ক গভীরতায় পৌঁছায় না। এই সম্পর্কটা তুই আগের থেকেই, ঠিক আছে, আগের থেকেই ছিল, তুই রিয়ালাইজ করতে পারিস নি। হ্যাঁ, কারণ আমি বলছি তুমি শিওর হয়ে কি করে বলছো? বলছে আমি বাইকে করে এর সাথে ঘুরতেও দেখেছি, বসিরহাটে দুবার দুবার। ঠিক তাহলে আছে, আজকে এইসব আজকে বললো। তুমি এখানে স্বীকার করছো, আচ্ছা, তোমাদের সেই সময় আমি অনেক ইয়ে দেখেছিলাম যে সন্দীপ যে চ্যাটগুলো প্রশাসনের কাছে দিয়েছে, আজকে তুমি স্বীকার করছো যে চ্যাটগুলো তুমিই করেছিলে? হ্যাঁ, অবভিয়াসলি আমি করেছিলাম, কারণ আমাকে সেই রকম মানে কোনো কিছু দেখানো মানে একটা জিনিস, প্রভোগ একটা করা হয়েছিল, মেয়েকে একটা মানে প্রভোগ করা হয়েছিল একটা তোমাকে। নর্মাল একটা আমি নর্মাল এত একটা ডিপলি যেতে দেখুন চাই না, না, হ্যাঁ। কাউকে একটা মানে বাজে কথা বললে, ঠিক আছে, সে যদি সেটাকে যদি আমি যদি সেটাকে যদি একসেপ্ট না করি, তাহলে আমি হয় তাকে ব্লক করে দেবো, না তাকে বারণ করে দেবো, দ্বিতীয়বার শেয়ার করবে না। তো অবভিয়াসলি তার দিক থেকে সাড়া পেয়েছি বলেই আমি করেছি, অবভিয়াসলি অস্বীকার করার জায়গা নেই। তাহলে যারা এতদিন ধরে বলছিল ওয়াইটিতে, তাদেরকে দিয়ে কি কেউ বলানো করাচ্ছিল যে ওই চ্যাটগুলো মানে সন্দীপ নিজে তৈরি করে নিজেই প্রচার করছে, এই কথাগুলো যে তারা বলছিল, সেটা কি কারোর চাল? দেখুন, না তুমি কন্ট্রোভার্সি তো ক্রিয়েটার, তুমি একটা কন্ট্রোভার্সি, টেলিগ্রাফে একটা মানে তুমি যে একটা টেলিগ্রাফে একটা গ্রুপের কথা বলছো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছো, এই এবার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ একটা কারা জিনিস কারা বলি, আছে সেটা আমরা জানি, তুমি আমাদের কাছে লিখিত দিয়েছো। তো আমি বলছি হ্যাঁ, যে হ্যাঁ, এই যে তখন কি তাদেরকে এইভাবে শেখানো হতো যে এটা বলো? ঘটনা হচ্ছে একটা জিনিস বলি, আমি একটা সবসময় একটা জিনিস মনে করি যে প্রাইভেসি, একটা মানুষের সবসময় একটা প্রাইভেসি থাকা উচিত। তো আমি বাচ্চার মাকে সবসময় বলে গেছি যে ঠিক আছে, তুমি আমার লিগাল অ্যাডভাইজার, তুমি আমার লিগাল কাজটুকু দেখবে, আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কোথায় ঘুরতে যাবো, আমি কোথায় বসতে যাবো, আমি কোথায় পড়তে যাবো, সবসময় ফোন করে এইগুলো তোমাকে বলতে হবে, এগুলো এটার মানে থাকে না। ঠিক আছে, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে তুমি ঢুকবে কেন? তোমার কাজ হচ্ছে আমার লিগাল কাজটাই দেখা, ঠিক আছে, সেটা তুমি করবে। তো জিনিস হচ্ছে, আমার কাছে খবর আছে যে এরকম একটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল সেখানে, বর্তমানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখান থেকে চলে এসেছে। ঠিক আছে, তো সেখানে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কিছু কিছু ভিউয়ার্সরাও আছে, ঠিক আছে, যারা ব্লাইন্ড সাপোর্টার, তারাও আছে। ঠিক আছে, আমি নাম কারণ নিতে চাই না। তো সেখান থেকেই এবার একটা জিনিস আমি বলি, একটা সময় বাচ্চার মা যখন এতে গেছিল, ওই কলকাতাতে গেছিল, কি একটা হাই করে গেছিল সেকেন্ড টাইম, যখন সেখানে দুটো ভিউয়ার্স মিট করেছিল। তা আমি একটা জিনিস বলছি, আনছি না, তুমি তুমি আসলে তুমি জানতে যে ভিউয়ার্স গুলো আসবে? তো বলছে না, আমি জানি না। তা আমি বলছি না, এই যে জিনিস দেখতে পারলে বন্ধুরা যে মিনা একের পর এক ছেলেদেরকে কিভাবে ফাঁসিয়ে নিজের চাহিদা পূরণ করছে, আর একের পর এক ছেলের জীবন নষ্ট করছে। এখন নতুন মুরগি পেয়ে গেছে, যে কারণে এই ছেলেটাকে এইভাবে ঠকালো।